নমস্কার, গল্পকথা সৌগত চ্যানেলে সবাইকে স্বাগত। প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসটি আমি পড়ে শোনাচ্ছিলাম। আজ ষোড়শ পরিচ্ছেদের প্রথম অংশ। যুগলপ্রসাদকে একদিন বলিলাম, চলো নতুন গাছপালার সন্ধান করে আসি মহালিখারূপের পাহাড়ে। যুগলপ্রসাদ সোহৎসাহে বলিল, একরকম লতানে গাছ আছে ওই পাহাড়ের জঙ্গলে, আর কোথাও নাই। চিহর ফল বলে এদেশে, চলুন খুঁজে দেখি। নাড়া বৈহারের নতুন বস্তিগুলির মধ্য দিয়া পথ। এরই মধ্যে এক এক পাড়ায় সর্দারের নাম অনুসারে টোলার নামকরণ হইয়াছে। ঝল্লু টোলা, রূপদাস টোলা, বেগম টোলা ইত্যাদি। উদুখলে ধূপধাপ জব কোটা হইতেছে। খোলা ছাওয়া মাটির ঘর হইতে কুণ্ডলি পাকাইয়া ধোঁয়া উপরে উঠিতেছে। উলঙ্গ কৃষ্ণকায় শিশুর দল পথের ধারে ধুলাবালি ছড়াইয়া খেলা করিতেছে। নাড়া বৈহারের উত্তর সীমানা এখনও ঘন বনভূমি, তবে লবটুলিয়া বৈহারে আর এতটুকু বন জঙ্গল বা গাছপালা নাই। নাড়া বৈহারের শোভাময়ী বনভূমির 12 আনা গিয়াছে। কেবল উত্তর সীমানায় 1002 বিঘা জমি এখনও প্রজাবিলি হয় নাই। দেখিলাম যুগলপ্রসাদ ইহাতে বড় দুঃখিত। বলিল, গাঙ্গতার দল বসে সব নষ্ট করলে হুজুর। ওদের বাড়িঘর নেই, হাঘরের দল আজ এখানে কাল সেখানে এমন বন নষ্ট করলে। বলিলাম, ওদের দোষ নেই যুগলপ্রসাদ, জমিদারে জমি ফেলে রাখবে কেন? তারাও তো গভর্নমেন্টের রেভিনিউ দিচ্ছে, চিরকাল ঘর থেকে রেভিনিউ গুনবে। জমিদার ওদের এনেছে, ওদের কি দোষ? সরস্বতী কুণ্ডি দেবেন না হুজুর, বড় কষ্টে ওখানে গাছপালা সংগ্রহ করে এনে বসিয়েছি। আমার ইচ্ছেই তো হবে না যুগল, এতদিন বজায় রেখেছি এই যথেষ্ট। আর কতদিন রাখা যাবে বলো? ওদিকে জমি ভালো দেখে প্রজারা সব ঝুঁকছে। সঙ্গে আমাদের 2-3 জন সিপাহী ছিল। তারা আমাদের কথাবার্তার গতি বুঝিতে না পারিয়া আমাকে উৎসাহ দিবার জন্য বলিল, কিছু ভাববেন না হুজুর, সামনে চৈতি ফসলের পরে সরস্বতী কুণ্ডীর জমি এক টুকরো পড়ে থাকবে না। মহালিখারূপের পাহাড় প্রায় 9 মাইল দূরে। আমার আপিস ঘরের জানালা হইতে ধোঁয়া ধোঁয়া দেখা যাইত। পাহাড়ের তলায় পৌঁছিতে বেলা 10টা বাজিয়া গেল। কি সুন্দর রৌদ্র আর কি অদ্ভুত নীল আকাশ সেদিন। এমন নীল কখনো যেন আকাশে দেখি নাই। কেন যেন এক একদিন আকাশ এমন গাঢ় নীল হয়, রৌদ্রের কি অপূর্ব রং। নীল আকাশ যেন মদের নেশার মতো মনকে আচ্ছন্ন করে। কচিপত্র পল্লবের গায়ে রৌদ্র পড়িয়া স্বচ্ছ দেখায়, আর নাড়া বৈহারের ও লবটুলিয়ার যত বর্ণপক্ষীর ঝাঁক বাসা ভাঙিয়া যাওয়াতে কতক সরস্বতী সরোবরের বনে, কতক এখানে ও কতক মোহনপুরা রিজার্ভ ফরেস্টে আশ্রয় লইয়াছে। তাহাদের কি অবিশ্রান্ত কুজন। ঘন বন, এমন ঘন নির্জন আরণ্যভূমিতে মনে একটি অপূর্ব শান্তি ও মুক্ত অবাধ স্বাধীনতার ভাব আনে। কত গাছ, কত ডালাপালা, কত বনফুল, কত বড় বড় পাথর ছড়ানো। যেখানে সেখানে বসিয়া থাকো, শুইয়া পড়ো, অলস জীবন মুহূর্ত পোষফুটিত পিয়াল বক্ষের নিবিড় ছায়ায় বসিয়া কাটাইয়া দাও। বিশাল নির্জন আরণ্যভূমি তোমার শ্রান্ত স্নায়ুমণ্ডলীকে জুড়াইয়া দিবে। আমরা পাহাড়ে উঠিতে আরম্ভ করিয়াছি। বড় বড় গাছ মাথার উপরে সূর্যের আলোক আটকাইয়াছে। ছোট বড় ঝর্ণা কলকল শব্দে বনের মধ্য দিয়া নামিয়া আসিতেছে। হরিতকি গাছ, কেলি কদম্ব গাছের সেগুন পাতার মতো বড় বড় পাতায় বাতাস বাঁধিয়া শন শন শব্দ হইতেছে। বনমধ্যে ময়ূরের ডাক শোনা গেল। আমি বলিলাম, যুগলপ্রসাদ, চিহর ফলের গাছ কোথায়, খোঁজো। চিহর ফলের গাছ পাওয়া গেল আরও অনেক উপরে উঠিয়া। স্থলপদ্মের পাতার মতো পাতা, খুব মোটা কাষ্ঠময় লতা, আঁকিয়া বাঁকিয়া অন্য গাছকে আশ্রয় করিয়া উঠিয়াছে। ফলগুলি শিম জাতীয়, তবে শিমের 2খানি খোলা কটকি চটি জুতোর মতো বড়, অমনি কঠিন ও চওড়া, ভিতরে গোল বীজ। আমরা শুকনো লতা পাতা জ্বালাইয়া বীজ পুড়াইয়া খাইয়াছি, ঠিক যেন গোল আলুর মতো আস্বাদ। অনেক দূর উঠিয়াছি। ওই দূরে মোহনপুরা ফরেস্ট, দক্ষিণে ওই আমাদের মহাল। ওই সরস্বতী কুণ্ডীর তীরবর্তী জঙ্গল অস্পষ্ট দেখা যাইতেছে। ওই নাড়া বৈহারের অবশিষ্ট সিকিভাগ বন। ওই দূরে কুশি নদী মোহনপুরা রিজার্ভ ফরেস্টের পূর্ব সীমানা ঘেঁষিয়া প্রবাহিত। নিম্নের সমতল ভূমির দৃশ্য যেন ছবির মতো। ময়ূর, ময়ূর হুজুর, ওই দেখুন ময়ূর।
প্রকাণ্ড একটা ময়ূর মাথার উপরেই এক গাছের ডালে বসিয়া। একজন সিপাহী বন্দুক লইয়া আসিয়াছিল, সে গুলি করিতে গেল। আমি বারণ করিলাম। যুগলপ্রসাদ বলিল, বাবুজি, একটা গুহা আছে পাহাড়ের মধ্যে, জঙ্গলে কোথায়, তার গায়ে সব ছবি আঁকা আছে, কতকালের কেউ জানে না, সেটাই খুঁজছি। হয়তোবা প্রাগৈতিহাসিক যুগের মানুষের হাতের আঁকা ও খোদাই ছবি গুহার কঠিন পাথরের গায়ে। পৃথিবীর ইতিহাসের লক্ষ লক্ষ বৎসরের যবনিকা এক মুহূর্তে অপসারিত হইয়া সময়ের উজানে কোথায় লইয়া গিয়া ফেলিবে আমাদের। প্রাগৈতিহাসিক যুগের গুহাঙ্কিত ছবি দেখিবার প্রবল আগ্রহে জঙ্গল ঠেলিয়া গুহা খুঁজিয়া বেড়াইলাম। গুহাও মিলিল, কিন্তু যে অন্ধকার তাহার ভিতরে, ঢুকিবার সাহস হইল না। ঢুকিলেই অন্ধকারের মধ্যে কি দেখিব? অন্য একদিন তোড়জোড় করিয়া আসিতে হইবে, আজ থাক। অন্ধকারে কি শেষে ভীষণ বিষধর চন্দ্রপড়া কিংবা শঙ্খচূড় সাপের হাতে প্রাণ দিব? এসব স্থানে তাহাদের অভাব নাই। যুগলপ্রসাদকে বলিলাম, এই জঙ্গলে কিছু ডালাপালা লাগাও, নতুন ধরনের। পাহাড়ের বন কেউ কখনো কাটবে না। লবটুলিয়া তো গেল, সরস্বতী কুণ্ডিরও ভরসা ছাড়ো। যুগলপ্রসাদ বলিল, ঠিক বলেছেন হুজুর, কথাটা মনে লেগেছে, কিন্তু আপনি তো আসছেন না, আমাকে একাই করতে হবে। আমি মাঝে মাঝে এসে দেখে যাব, তুমি লাগাও। মহালিখারূপের পাহাড় একটা পাহাড় নয়, একটা নাতিদীর্ঘ অনুচ্চ পাহাড় শ্রেণী, কোথাও ১,৫০০ ফুটের বেশি উঁচু নয়, হিমালয়েরই পাদশৈলের নিম্নতর শাখা। যদিও তরাই প্রদেশের জঙ্গল ও আসল হিমালয় এখান হইতে ১০০ হইতে ১৫০ মাইল দূরে। মহালিখারূপের পাহাড়ের উপর দাঁড়াইয়া নিম্নের সমতল ভূমির দিকে চাহিয়া দেখিলে মনে হয় প্রাচীন যুগের মহাসমুদ্র একসময় এই বালুকাময় উচ্চ তটভূমির গায়ে আছড়াইয়া পড়িত। গুহাবাসী মানব তখন ভবিষ্যতের গর্ভে নিদ্রিত, এবং মহালিখারূপের পাহাড় তখন সেই সুপ্রাচীন মহাসাগরের বালুকাময় বেলাভূমি। যুগলপ্রসাদ অন্তত ৮-১০ রকমের নতুন গাছলতা দেখাইল। সমতল ভূমির বনে এগুলি নাই। পাহাড়ের উপরকার বনের প্রকৃতি অন্য ধরনের, গাছপালাও অনেক অন্য রকম। বেলা পড়িয়া আসিতে লাগিল। কী রকমের বনফুলের গন্ধ খুব পাওয়া যাইতেছিল। বেলা পড়ার সঙ্গে সঙ্গে গন্ধটা যেন নিবিড়তর হইয়া উঠিল। গাছের ডালে ঘুঘু, পাহাড়ি বনটিয়া, হরটিট প্রভৃতি কত কি পাখির কূজন। বাঘের ভয় বলিয়া সঙ্গীরা পাহাড় হইতে নামিবার জন্য ব্যস্ত হইয়া পড়িল। নতুবা এই আসন্ন সন্ধ্যায় নিবিড় ছায়ায় নির্জন শৈলসানুর বনভূমিতে যে শোভা ফুটিয়াছে, তাহা ফেলিয়া আসিতে ইচ্ছা করে না। মুনেশ্বর সিং বলিল, হুজুর, মোহনপুরা জঙ্গলের চেয়েও এখানে বাঘের ভয় বেশি। বিকেলের পর এখানে যারা কাঠকুটো কাটতে আসে সব নেমে যায়, আর দলনা বেঁধে একা কেউ এ পাহাড়ে আসেও না। বাঘ আছে, শঙ্খচূড় সাপ আছে, দেখছেন না কি গজার জঙ্গল সারা পাহাড়ে। অগত্যা আমরা নামিতে লাগিলাম। পাহাড়ের জঙ্গলে কেলিকদম্ব গাছের বড় পাতার আড়ালে শুক্র ও বৃহস্পতি জল জল করিতেছে। একদিন দেখি এমনি একটি নতুন গৃহস্থের বাড়ির দাওয়ায় বসিয়া গণরি তেওয়ারি স্কুলমাস্টার শালপাতার ওপর ছাতুর তাল মাখিয়া খাইতেছে। হুজুর যে, ভালো আছেন? বেশ আছি। তুমি কবে এলে? কোথায় ছিলে? এরা তোমার কেউ হয় নাকি? কেউ নয়, এখান দিয়া যাচ্ছিলাম, বেলা হয়ে গিয়েছে, ব্রাহ্মণ, এদের এখানে অতিথি হলাম, তাই দুটো খাচ্ছি। চেনাশোনা ছিল না, তবে আজ হলো। গৃহকর্তা আগাইয়া আসিয়া আমাকে নমস্কার করিয়া বলিল, আসুন হুজুর, বসুন উঠে। না, বসবো না, বেশ আছি। কতদিন জমি নিয়েছ? আজ ২ মাস হুজুর, এখনও জমি চষতে পারিনি। গণরি তেওয়ারিকে একটি ছোট মেয়ে আসিয়া কয়েকটি কাঁচা লঙ্কা দিয়া গেল। সে খাইতেছে কলাইয়ের ছাতু, নুন ও লঙ্কা। ছাতুর যে বিরাট তাল, শীর্ণ গণরি তেওয়ারির পেটে কোথায় ধরিবে বোঝা কঠিন। গণরি খাঁটি ভবঘুরে। যেখানে খাইতে বসিয়াছে সেই দাওয়ার একপাশে একটি ময়লা কাপড়ের পুঁটলি, একটি গেলাপ অর্থাৎ পাতলা বালাপোষ জাতীয় লেপ দেখিয়া বুঝিতে পারিলাম উহা গণরির, এবং উহাই উহার সমগ্র জাগতিক সম্পত্তি। গণরিকে বলিলাম, ব্যস্ত আছি, তুমি কাছারিতে এসো বেলা। বিকালে গণরি কাছারিতে আসিল। বলিলাম, কোথায় ছিলে গণরি? বাবুজি, মুঙ্গের জেলায় পাড়াগাঁ অঞ্চলে, বহুত পাড়াগাঁয়ে ঘুরেছি। কি করে বেড়াতে?
পাঠশালা করতাম, ছেলে পড়াতাম, কোনো পাঠশালা টিকলো না। 2-3 মাসের বেশি নয় হুজুর, ছেলেরা মাইনে দেয় না। বিয়ে থাও করেছ? বয়স কত হলো? নিজেরই পেট চলে না হুজুর, বিয়ে করে করব কি? বয়স 34-35 হয়েছে। গণরীর মতো এত দরিদ্র লোক এই অঞ্চলেও বেশি দেখা যায় না। মনে পড়িল গণরী একবার বিনা নিমন্ত্রণে ভাত খাইতে আমার কাছারিতে আসিয়াছিল, প্রথম যেবার এখানে আসি। বর্তমানে বোধ হয় কতকাল সে ভাত খাইতে পায় নাই। গাঙ্গতা বাড়িতে অতিথি হইয়া কলাইয়ের ছাতু খাইয়া দিন কাটাইতেছে। বলিলাম, গণরী, আজ রাত্রে আমার এখানে খাবে, কন্টু মিসির রাঁধে, তার হাতে তোমার তো খেতে আপত্তি নেই। গণরী বেজায় খুশি হইল। একগাল হাসিয়া বলিল, কন্টু আমাদেরই ব্রাহ্মণ, ওর হাতে আগেও তো খেয়েছি, আপত্তি কি? তারপর বলিল, হুজুর, বিয়ের কথা যখন তুললেন তখন বলি, আর বছর শ্রাবণ মাসে একটা পাঠশালা খুললাম। গাঁয়ে একঘর আমাদেরই ব্রাহ্মণ ছিল, তার বাড়িতে থাকি। ওর মেয়ের সঙ্গে আমার বিয়ের কথা সব ঠিকঠাক, এমনকি আমি মুঙ্গের থেকে ভালো মেরজাই একটা কিনে আনলাম। তারপর পাড়ার লোক ভাঙচি দিলে, বললে ও গরিব স্কুল মাস্টার, চাল নেই চুলো নেই, ওকে মেয়ে দিও না। তাই সে বিয়ে ভেঙে গেল। আমি সে গাঁ ছেড়ে চলেও গেলাম। মেয়েটিকে দেখেছিলে? দেখতে ভালো? দেখিনি, চমৎকার মেয়ে হুজুর। তা আমাকে কেন দেবে? সত্যিই তো, আমার কি আছে বলুন না। দেখিলাম গণরী বেশ দুঃখিত হইয়াছে বিবাহ ফাঁসিয়া যাওয়াতে। মেয়েটিকে মনে ধরিয়াছিল। তারপর অনেকক্ষণ বসিয়া সে গল্প করিল। তাহার কথা শুনিয়া মনে হইল জীবন তাহাকে কোনো জিনিস দেয় নাই। গ্রাম হইতে গ্রামান্তরে ফিরিয়াছে দুটি পেটের ভাতের জন্য, তাও জোটাইতে পারে নাই। গাঙ্গতাতের দুয়ারে দুয়ারে ঘুরিয়াই অর্ধেক জীবন কাটাইয়া দিল। বলিল, অনেক দিন পরে তাই লবটুলিয়াতে এলাম। এখানে অনেক নতুন বস্তি হয়েছে শুনেছিলাম, সেই জঙ্গলমহাল আর নেই। এখানে যদি একটা পাঠশালা খুলি, তাই এলাম। চলবে না? কি বলেন হুজুর? তখনই মনে মনে ভাবিলাম, এখানে একটা পাঠশালা করিয়া দিয়া গণরীকে রাখিয়া দিব। এতগুলি ছোট ছোট ছেলে মেয়ে আমার মহালে নব আগন্তুক, তাহাদের শিক্ষার একটা ব্যবস্থা করা আমারই কর্তব্য। দেখি কি করা যায়। ধন্যবাদ।